বাঙালিকে আবার ভাগ করবার একটা প্রয়াস শুরু হয়েছে কিনা, সেই সংক্রান্ত আপনাদের কোনো আশঙ্কা থাকছে কিনা? নমস্কার, শুভ সন্ধ্যা। অনুপম বাবু, আপনাকে আন্তরিকভাবে নমস্কার জানাই, আর সবাইকে, দর্শক বন্ধুদের। ঘটনাচক্রে আমরা জাতীয় বাংলা পরিষদ সব থেকে বেশি এসআইআর এর বিরোধিতা করেছে, সব থেকে বেশি স্ট্রিট কর্নার আমরা করেছি, আমরা 3খানা মিছিল করেছি। আমাদের 2 বছরের সংগঠন বড় হতে পারে না, এটা পলিটিক্যাল ফরমেশন নয়। সুতরাং আমরা কাউকে টাকা দিতে পারি না, আমাদের কাছে তারা নিজেরা এসে তারা নিজে থেকে ইচ্ছে প্রকাশ করে এই সংগঠনে যুক্ত হয়েছে। জাতীয় বাংলা পরিষদ প্রথম থেকে একটার পর একটা পয়েন্টে বলেছে যে এইটা করলে আমরা কিন্তু বিপদে পড়তে চলেছি, বাঙালিরা আবার শরণার্থী হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, হবে। এবং ভোটাধিকারের সাথে একটা সিটিজেনশিপের কিন্তু যোগাযোগ আছে। এই যোগসূত্রটাকে শেষ করে দিল এসআইআর। সুতরাং আজ 91 লাখ বা 90 লাখ হোক, আমার ভাই বোনেরা, বাঙালিরা ভাই বোনেরা ভোটটা দিতে পারবে না। এইটা মনে একটা বারবার ব্যথা দিচ্ছে, ব্যথা হচ্ছে, মনটা ভীষণ আনচান করছে। এটা নিয়ে আমাদের সব থেকে বেশি মুভমেন্ট ছিল যে এসআইআর করতে দেওয়া উচিত নয়। কিন্তু একই সাথে একটা কথা বলি, এসআইআর নিয়ে যে লড়াইটা আমরা বামপন্থীদের কাছ থেকে বা তৃণমূলের কাছ থেকে আরেকটু জোরালো ভেবেছিলাম, সেটাতে কিন্তু তারা একটু পিছিয়ে গেছে, পলিটিক্যাল মুভমেন্ট হয়নি। তার সাথে হচ্ছে আমরা তো ক্ষুদ্র সংগঠন, আজকে সিভিল সোসাইটি তারা মোমবাতি গুলো কি বার করেছিল? করেনি। দরকারে পড়ে করলে এই সিভিল সোসাইটি আরজিকর নিয়ে লাফিয়ে পড়লো। কারণ পরিষ্কার, বাঙালির মধ্যে একটা বিভাজন আছে, একটা হচ্ছে এলিট বাঙালি আর একটা হচ্ছে শ্রমজীবী বাঙালি। এলিট বাঙালি যাদের 2-3 প্রজন্ম খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, তাদের কাছে বিজেপি বলে দলটা কিন্তু খুব কাছে। কারণ বিজেপি, আমি আবার বলি, অনেক প্রোগ্রামে বলেছি, আপনার প্রোগ্রামে আজকে আমি অপরচুনিটিটা পেয়েছি বলে বলছি, সেটা হচ্ছে বিজেপির আইডিওলজি এক শ্রেণীর বাঙালি মানছে না, বাঙালি হিন্দুরা। বিজেপি মুসলমান বিরোধী, মুসলমানদের টাইট করে দেবে। এই জায়গায় এই আইডিওলজিতে গাইডেড হয়ে এক শ্রেণীর বাঙালি এটা সমর্থন করছে। তাতে একটা কথা কিন্তু খুব পরিষ্কার, আজকে যেভাবে বাঙালির অত্যাচারিত হচ্ছে, আমি কিন্তু আমার ফেসবুক বা আমার সামাজিক মাধ্যমে আমি কিন্তু একটা ইমপ্রেশন তৈরি করতে পেরেছি। এবং যে মানুষেরা মধ্যম পন্থায় ছিলেন তারাও কিন্তু এর বিরোধিতা করছে। এবং আমরা 50 জন হোক, 60 জন হোক, আমরা মিছিল করব এইখানে, যে এটার প্রতিবাদ করে মিছিল করব, সে আমরা লক্ষ্যে আহ্বান করব, আসুক তারা, হাঁটুক, কোনো ব্যানার থাকবে না। হ্যাঁ, মানে আমি আপনার কাছে যেটা জানতে চাইলাম যে আপনারা জাতীয় বাংলা পরিষদের তরফ থেকে সব মানুষকে পথে নামবার জন্য বলছেন যে এসআইআর এর বিরোধিতায়। এসআইআর বিরোধিতা না, দুটো কারণ। এক, সাম্প্রদায়িক শক্তি বিজেপি। দেখুন, সাম্প্রদায়িক শক্তি সে হিন্দু হোক, সে মুসলমান হোক, আমার জানা দরকার নেই। আমি বিশ্বাস করি ভারতবর্ষের যত মুসলমান আছে তারা কিন্তু অসাম্প্রদায়িক। এক শ্রেণীর কিছু তৈরি হয়েছে যারা এআইএমএমএম এর মতো দলের সাথে কাজ করছে, যেরকম হুমায়ুন কবির টবির শুনছি। ঘটনাটা চক্রে হচ্ছে এদের বিরুদ্ধে। সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দেওয়া যাবে না। তোমরা প্রয়োজনে বামকে ভোট দাও, তোমরা প্রয়োজনে তৃণমূলকে ভোট দাও, যেটা তোমার ইচ্ছে, কিন্তু আর কোনো দলকে পেছো না। কারণ সাম্প্রদায়িক শক্তি একবার যদি পশ্চিমবঙ্গে ঢোকে, পশ্চিমবঙ্গটা কিন্তু ছারকার হয়ে যাবে, বাঙালিরা ছারকার হয়ে যাবে, এটা কিন্তু স্পষ্ট। বেশ, আমি উজ্জয়িনীর কাছে আসবো। উজ্জয়িনী, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে এই যে এর আগেও আপনি বলেছিলেন যে শেষ পর্যন্ত আমরা যা দেখলাম গতকাল রাতের পরে প্রায় 27 লক্ষ মানুষ বাদ হয়ে গেল। এবার এরা যেটা বাদ হয়ে গেল তাদের ট্রাইব্যুনালে যেতে হবে। আপনি একটা সংগঠনের সঙ্গে আছেন, আপনি বলেছেন এই বাদ হয়ে যাওয়া ট্রাইব্যুনাল থেকে ফিরে আসা খুব সমস্যা, বিশেষ করে একেবারে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যারা।
ডাক্তার বিশ্বাস পরিষ্কার বললেন যে আমাদের মধ্যে তো এলিটের একটা আমরা আমাদের সমাজটা তো যেভাবে শ্রেণী বিভাজনের মধ্যে রয়েছে, তার ফলে সত্যি তো আপনি দেখুন নন্দ দুলাল দাস, আমি বলছি সত্যি তার পরিবারকে ফিরিয়ে আনা দরকার ছিল। কংগ্রেসের একজন প্রার্থী, তার সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালে গিয়ে সে ফিরে আসতে পেরেছে। এভাবে কি সম্ভব হবে একেবারে মাটির কাছাকাছি থাকা মানুষদের ফিরে আসা? আপনি এর আগেই আশঙ্কা প্রকাশ করেছেন যে এমনিতেই ট্রাইব্যুনালে আবেদন করার পদ্ধতিটা অত্যন্ত জটিল, খুঁজে পাওয়া যায় না, সেখানে মানুষ কি করবে? বিশেষ করে ডাক্তার বিশ্বাস আর একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন যে রাজনৈতিক দলগুলো, এ রাজ্যের শাসক দল কিংবা বামপন্থী দলগুলোর আরো একটু ভূমিকা, মানুষের সঙ্গে থেকে আরো একটু ভূমিকা পালন করা, সেটাও তো দেখা যাচ্ছে না। কারণ সবার লক্ষ্য তো ভোট, ভোটের বাইরে চলে যাবে যে মানুষগুলো, সে মানুষগুলোর কথা কারা ভাববে? দেখুন, আজকে 90 লাখ মানুষ বাদ পড়েছে, বা একদম 27 লাখ মানুষ একদম ডাইরেক্টলি যারা অ্যাডজুডিকেশনে ছিল সেখান থেকে, যে সংখ্যা সেখান থেকে তাদের নাম ডিলিটেড হয়েছে। এদের এবার যেতে হবে ট্রাইব্যুনালে। তো প্রথম কথা হচ্ছে, আহ, তাদের কাছে এখনো একটা ধাপ রয়েছে যে ট্রাইব্যুনালে গিয়ে, প্রথমত এরা তো সবাই হিয়ারিং এ গিয়ে কাগজপত্র দিয়েছিল। পুরো প্রক্রিয়াটা একদম যেভাবে হয়েছে তার মধ্যে অনেক জটিল, অনেক ধোঁয়াশা রয়েছে। যারা ট্রাইব্যুনালে গিয়ে কাগজপত্র দিয়েছে হিয়ারিং এ, তাদের কোনো রিসিপ্ট দেওয়া হয়নি। তারা কি কাগজপত্র জমা করেছে তার কোনো রসিদ তাদেরকে দেওয়া হয়নি। আজকে বলা হচ্ছে সেই কাগজের ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে যেতে হবে। কোথায় ট্রাইব্যুনাল বসছে, কার মাধ্যমে যেতে হবে, এই সংক্রান্ত কোনো সাধারণ অ্যাওয়ারনেস করার কোনো জায়গাটা নেই। আমাদের সারা ভারতের পরিপ্রেক্ষিতে, সারা পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে কত শতাংশ মানুষের হাতে স্মার্টফোন আছে যে ওই ইসিআই এর পোর্টালে গিয়ে ওইখানে একটা বোতাম টিপে তারা, যেমন প্রথম থেকে এসআইআর এর শুরুতে যেমন আমাদের নির্বাচন কমিশন বলছিল পরিযায়ী শ্রমিকদের সমস্যা নেই, তারা ওই সাইবার কাফেতে বসে গিয়ে এসআইআর এর ফর্ম ভরবে, সেই প্রায় একই সুরে এখন বলা হচ্ছে তারা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে তারা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করবে। আমারই পরিচিত একজন আমাকেই জিজ্ঞেস করছিল, দিদি তার পরিবারের দুজনের নাম ডিলিটেড হয়েছে। একই পরিবারের 10 জন, একটি মুসলিম ফ্যামিলি, 10 জন, তার মধ্যে 7 জনের নাম আছে, 3 জনের নাম নেই। এই 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 লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কে কথা বলবে? হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যাদেরকে এই সমস্ত সমস্যার মধ্যে এনে ফেললো, বাবার নাম আছে ছেলের নাম নেই, বা মেয়ের নাম আছে মায়ের নাম নেই, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কেউ কথা বলছে না। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কে একদম কথা বলবে? কিন্তু যাই হোক, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এদেরকেই এখন পুরো ট্রাইব্যুনাল বা ইত্যাদির বিষয়টা, যেখানে আমার মৌলিক সমস্যা সেটা হচ্ছে এবারে প্রমাণের দায়িত্বটা, তুমি যে নাগরিক, তোমার যে ভোটার তালিকায় নাম থাকার অধিকার আছে, এই প্রমাণের দায়িত্বটা তাদের কোর্টে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এক অর্থে যারা ভিকটিম তাদেরকে এবারে বলা হচ্ছে যে যাও গিয়ে তুমি প্রমাণ করো যে তুমি দেশের নাগরিক। আমাদের দেশের আইন তো অন্য কথা বলে, যদি কেউ দোষ করে তো তার দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সে নির্দোষ, কিন্তু এই ক্ষেত্রে পুরো ব্যাপারটাই উল্টো, তাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য যে সমস্ত মানুষ তেমন শিক্ষিত না, গ্রামাঞ্চলের মানুষ, কোথায় যেতে হবে সত্যিই জানে না, কি ডকুমেন্ট লাগবে, ট্রাইব্যুনালের কি প্রসিডিওর। আমাকে একজন আইনজীবী ভদ্রলোক বলছিলেন হিয়ারিং, বা আপনার অনুষ্ঠানেই বোধহয় বলছিলেন, হিয়ারিংই তো হচ্ছে না। একদম আমার এই অনুষ্ঠানেই বলছিলেন। আপনার অনুষ্ঠানেই বলছিলেন, তো হিয়ারিং কোথায় হচ্ছে? আর ট্রাইব্যুনাল, এবারে একটা হলো ট্রাইব্যুনাল, এখন আপনার ভোটার লিস্ট সিজ করা হচ্ছে যেহেতু নির্বাচন এসে যাচ্ছে। তাড়াহুড়ো করে 27 লক্ষ ভোটারকে বাদ দিয়ে কিসের নির্বাচন, ভোটার ছাড়া কিসের ভোট, এই সমস্ত প্রাসঙ্গিক প্রশ্ন তো ডক্টর বিশ্বাসও যথাযথভাবে বললেন যে রাজনৈতিক দলগুলোও তুলছে না। তারা 7 তাড়াতাড়ি ক্যান্ডিডেট দিয়েছে, তারা ভোটের প্রচারে রয়েছে, ভোটার ছাড়া কিসের ভোট? গণতন্ত্রে তো মূল কথা জনগণ, সেই জনগণ যাদের সত্যিকারের ভোটাধিকার রয়েছে তাদের নানান ছলছুতোয় ভোটের তালিকা থেকে তাদের নাম সরিয়ে দেওয়া হলো। এবং সেখানে মহামান্য সুপ্রিম কোর্টও বলছে একবার ভোট দিতে না পারলে কি হয়েছে। আমি রাজদীপ সরদেসাইয়ের একটা লেখা পড়ছিলাম যেখানে উনি লিখছেন যে এই ধরনের ভোটাধিকার কি ইনক্রিমেন্টাল, মানে এইভাবে কি দেওয়া যায়? এটা কি কোনো পোস্ট ডেটেড চেক? এরকম কি হতে পারে যে রাষ্ট্রের কাছে থাকবে, রাষ্ট্র বলবে ঠিক আছে এবারের ভোট দাও, পরের বারে দিতে পারবে না, বা এবারের ভোট দিও না, পরের বারে ভোট দিতে পারবে? এরকম করে কি ভোটাধিকার হয়? একজন বয়ঃপ্রাপ্ত, মানে যারা অ্যাডাল্ট এক দেশের নাগরিক, তার ভোটাধিকার রয়েছে, তার ভোটাধিকার, সে যে সে ভোট দিতে পারবে না, এইটা প্রমাণ তো নির্বাচন কমিশনকে করতে হবে। নির্বাচন কমিশন যাদের নাম বাদ দিল ভোটার তালিকা থেকে, তাদেরকে আমার জানা মতে এখনো পর্যন্ত রিজন দেখায়নি ব্যক্তিগতভাবে কি কারণে তোমার নাম বাদ গেল।
কোন কাগজটা তোমার অসম্পূর্ণ ছিল, কোন, আমি এমন অনেককে জানি যে পাসপোর্ট পর্যন্ত দিয়েছে তারপরও তাদের নাম ডিলিটেড হয়েছে। সুতরাং এই এই জায়গাগুলো আমার মনে হয় অন্তত প্রশ্নগুলো নির্বাচন কমিশনকে করা উচিত। আমার নাম বাদ গেছে, কেন বাদ গেছে? আমি যদি কেনটা না জানবো তাহলে আমি ট্রাইব্যুনালে গিয়েই বা কি বলবো? আমাকে তো ডিফেন্ড করতে হবে ট্রাইব্যুনালে গিয়ে। ট্রাইব্যুনাল কোথায়, কিভাবে যেতে হয় সেটাও জানি না, ট্রাইব্যুনালে গিয়ে আমি কি বলবো সেটাও জানি না। যে নথি দিয়ে আমি আধিকারিকের কাছে জমা করেছিলাম হিয়ারিং এ, সেই একই নথি দিয়ে আমি ট্রাইব্যুনালের সামনে দাঁড়াবো। ট্রাইব্যুনালের উপরে অসম্ভব চাপ, সামান্য কিছু জুডিশিয়াল জাজ, রিটায়ার্ড জাজদের আনা হয়েছে 19 জন, তারা এগুলো বিচার করবেন। কিসের ভিত্তিতে, কোন নথির ভিত্তিতে, কোন হিয়ারিং এর ভিত্তিতে? এইগুলো জনগণকে জানানোর দায়িত্ব কার? যদি জনগণকে আজকে ভোটার তালিকা থেকে 27 লক্ষ মানুষকে বাদ দেওয়ার কাজ নির্বাচন কমিশন যেভাবে করেছে, তাহলে তার দায়িত্বটা, উত্তরদায়িত্বটা, যাতে এরা ন্যায় বিচার পায়, ট্রাইব্যুনালে যেতে পায়, তার দায়িত্বটাও নির্বাচন কমিশনের নেওয়া অত্যন্ত দরকার বা জরুরি। না হলে এটা কে করবে? আমরা তো, আমাদের যে সংগঠনের সঙ্গে আমি যুক্ত, যখন বিহারে এসআইআর হচ্ছিল তখন থেকে আমাদের সুপ্রিম কোর্টে কেস চলছে। এটাও আমাদের দেশে ক্রমশ আমাদের দেখতে হবে যে যখন সুপ্রিম কোর্টে কেস চলে, কোনো বিষয় যখন বিচারাধীন, আমরা বিচারাধীন বিষয় নিয়ে আমরা নিজেরাও বক্তব্য রাখি না, কারণ আমরা কি বলি, বিষয়টা কোর্টে বিচারাধীন। কিন্তু কোর্টও আমরা দেখছি বিচারাধীন একদিকে, ফয়সালাও হয়নি, প্রসেসটাকেও বন্ধ করতে বলছে না, স্থগিতাদেশও নেই। একদম। বিহারের হয়ে এসআইআর হয়ে গেল, তারপরে নির্বাচন হয়ে গেল। পশ্চিমবঙ্গে এসআইআর 27 লক্ষ, এখনো ট্রাইব্যুনালে যেতে পারে, নির্বাচন ডিক্লেয়ার করে দিয়েছে। আর যে কথা আপনাদের মামলাটা, আমি আমি শুধু একটু একটা বিষয় একটু জানি, মানে প্রসঙ্গটা একটু উত্থাপন করি। সেটা হচ্ছে যে আপনাদের একটা মামলা এডিআর করেছিল, সে বলেছিল এসআইআরটা সঠিক কিনা, সাংবিধানিক কিনা, সেটা নিয়ে তো এখনো চলছে, তো মানে তার এখনো মীমাংসা হয়নি, তাই তো? মূল বিষয়টা ছিল যে এসআইআর এর মাধ্যমে নাগরিকত্ব যাচাইয়ের কোনো অধিকার নির্বাচন কমিশনের আছে কিনা, এবং সেটাকে নানান রকম, সেই নির্বাচন মামলা চলছে, মামলা শেষ হয়নি, রকম ঘুরিয়ে সেটাকে বলা হচ্ছে যে না না, আমরা তো নাগরিকত্ব যাচাই করছি না, আমরা শুধু ভোটার তালিকাতে কে থাকবে না থাকবে দেখছি। কেউ তো ছেলে মানুষ না, যে নাগরিক সেই ভোটার, যে ভোটার নয় সে অথচ নাগরিক, পরবর্তীকালে আবার ভোটার হয়ে যেতে পারে। এই রকম গণতন্ত্র এবং এই এত কিসের একটা প্রচন্ড চাপ, যে যেখানে এই চিত্রটা পরিষ্কার হলো না যে কে নাগরিক না, কে ভোটার না, অথচ ভোটটা করাতে হবে, অথচ ভোটটা এই সময়ের মধ্যে করাতে হবে। তা না হলে আমরা রাষ্ট্রপতি শোনা যাচ্ছে না, আবার না হলে আমরা রাষ্ট্রপতি শাসনের একটা শুনতে পাচ্ছি না। এইটা একটা বিষয়। আর যে কথাটা বলে পর্বে থামবো, যেটা হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের দিকে তাকিয়ে দেখুন, আমাদের নাগরিক সমাজের কথা ডক্টর বিশ্বাস বলছিলেন, আমি সম্পূর্ণ একমত। আমার প্রতি 27 লক্ষ পশ্চিমবঙ্গের ভাই বোনের নাম আসলো না, অনেক ক্ষেত্রেই অনেক জটিলতা আছে। আমার কিন্তু কোনো হেলদোল নেই, আমার মনে হচ্ছে না আমার চেনা, আমার কলিগ, আমার পাশের বাড়ি, আমার পাড়া, আমার পাশের পাড়ার এতগুলো মানুষের নাম যাদেরকে আমি জন্মান্তর ধরে চিনি, আমার অবশ্যই এই দেশের নাগরিক, এই বাংলার নাগরিক, বাংলার মানুষ, তাদের নাম এলো না, আমার তাতে কিছু যায় আসে না। আমার নামটা যদি ওখানে আছে তো আমার আর কিছু যায় আসে না। এই যে মানসিকতা তৈরি হয়েছে, এইখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা তো দেখছেনই, তার পাশাপাশি নাগরিক সমাজ, এবং নাগরিক সমাজ বলতে শুধু কিছু দল বা গোষ্ঠীর কথা বলছি না, সাধারণ মানুষেরও, যে অন্তত শহরাঞ্চলে যাদেরকে শিক্ষিত মানুষ বলে আমরা মনে করি, যারা সব বিষয়ে একটা মতামত রাখবেন, তাদের এই যে এই ঔদাসীন্যটা বড় হতাশাজনক। শোনা যাচ্ছে না অনুপম বাবু, আপনার কথা কিন্তু আসছে না এখানে। আমি পিসিআর কে বলছি দিতে, এবার শুনতে পাচ্ছেন? এইবার এসছে। হ্যাঁ, মানে কোথাও বোধহয় একটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে আমাদের, ফলে আপনি শুনতে পাননি। আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাইছি ডাক্তার বিশ্বাস, সেটা হচ্ছে যে এই যে উজ্জয়িনী বললেন যে এত লক্ষ মানুষের নাম বাদ গেছে, 27 লক্ষ মানুষ, আমি সহনাগরিক হিসেবে আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে না যে আমারই পাশের লোকটা ভোট দিতে পারবে না? তার অনিশ্চয়তাকে আমি যদি অনুধাবন না করতে পারি, যদি বুঝতে না চাই, তাহলে কিসের নাগরিক সমাজকে? রাজনৈতিক দলের কথা ছেড়ে দিই, রাজনৈতিক দলগুলো ভোটের অভিমুখ ধরে চলে, কিন্তু একটা মানুষ আর একটা মানুষের পাশে দাঁড়াবে, যদি নাগরিক সমাজটা না থাকে,
তাহলে কিসের ভরসায় একটা সমাজ চলতে পারে? মানে প্রত্যেকদিন আপনি দেখছেন বিভাজনটা কিভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মানে সামাজিক মাধ্যমের যদি চোখ রাখা যায়, কিভাবে যারা বাদ গেছে তারা নাকি সবই রোহিঙ্গা, তারা জেহাদি, তারা তাদের পাঠিয়ে দেওয়া হবে, কেন একটা জান্তক উল্লাস, মানে উল্লাস বেরিয়ে আসছে সবার মধ্যে থেকে। এটা যদি পরিস্থিতি হয়, তাহলে সত্যি আমরা কি নিয়ে লড়বো? মানে রাষ্ট্রশক্তি রয়েছে, সে বিভাজন চাইছে, অন্যদিকে নাগরিক ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে, তাদের নিজেদের থেকেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দেখুন, ঘটনাটা হচ্ছে স্বার্থপরতাটা এখন সমাজের সব থেকে বড় রোগ। আপনি আশ্চর্য হবেন না, আমি বলছি, আমি কিন্তু আশ্চর্য হচ্ছি না। ডাক্তারদের বিভিন্ন গ্রুপ, সেখানে যেভাবে হেট মেসেজেস এগেইনস্ট আ পার্টিকুলার কমিউনিটি ছড়ানো হয় না, আপনি ভাবতে পারবেন না। একদম। ইঞ্জিনিয়ার যাদের কাছ থেকে আপনি শিক্ষিত মনে করছেন। আর এবার বলে রাখি, আরএসএস এর খেলাটা খুব সুন্দর। আমি কায়দা করেই বলছি, মোটারি ক্লাব দেখবেন কারু চোখ ঠিক করে দিচ্ছে, মায়ন ক্লাব দেখবেন কারু কিছু লাঠি দিয়ে দিচ্ছে। এই করে করে এই সব জায়গায় বসে আছে কিছু অবাঙালি, একদম স্পষ্ট। আমি দেখেছেন, আমি খুব ভালো করে বলি না, ম্যাডাম আলিমের মতো এত সুন্দর করে আমি বলি না। এই ভুসিল্যান্ড বালিল্যান্ড থেকে এরা এসে এরা চেয়ারে বসে থাকে। এদের মূল কাজ হচ্ছে আরএসএস কে অক্সিজেন ফিট করা এই বাংলার মানুষের কাছে। যেটা কারণে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়াটা এত খালি রেখে দিয়েছিল যে ওখানে এরা ঢুকে গিয়ে আজকে কিন্তু পুরুলিয়ার ট্রাইবাল যারা আছে তাদের কিন্তু ক্যাপচার করে ফেলেছে বাই আইডিওলজি। এই আইডিওলজিটা কি? হেট আইডিওলজি। আজ অব্দি ট্রাইবালদের নিয়ে বিজেপি কোনো কাজ করেনি, ওদেরকে ধর্মের যে সার না সেটা পর্যন্ত স্বীকৃতি দেয়নি। কিন্তু কি করেছে? তোমরা হিন্দুদের পার্ট এগেইনস্ট আ পার্টিকুলার কমিটি, মানে একটা পার্টিকুলার রেস, পার্টিকুলার কমিউনিটির এগেইনস্টে কন্টিনিউয়াস করে গেছে। আর ওদের বেসিক কিছু জিনিস সাপ্লাই দিয়েছে, দে ওয়্যার হ্যাপি। পিঁপড়ে খেতে হচ্ছে না, কেন্দু পাতা খেতে হচ্ছে না, এই যে করে গেছে কন্টিনিউয়াস সাপোর্ট। আপনি ট্রাইবাল এরিয়াতে আজকে বিজেপি স্ট্রং কেন, এই জায়গাটা বুঝতে হবে। ওরা কিন্তু আস্তে আস্তে ঢুকছে, এই প্রত্যেকটা লেয়ারে ঢুকছে এবং ওপর থেকে লেয়ারে ঢুকাটা। এবং আজকে আপনাকে আমি আজকে বলে দিই, রাসবিহারী কেন্দ্রে দেবাশিস কুমার জিতবেন, নিশ্চয়ই জিতবেন, কিন্তু আপনি ভোট পার্সেন্টেজটা পরে দেখবেন। যদি আপনি যোধপুর পার্ক, আনবাসা রোড, যেখানে ফ্ল্যাট গুলো থেকে ভোটগুলো আসছে, ওইখান থেকে আজকে কিন্তু স্বপন দাশগুপ্তর ভোট পার্সেন্টেজ কতটা বাড়বে আপনি দেখবেন। ওখানে নেক টু নেক পরে ফাইটটা হয়ে যায়। এই জায়গায় ঘটনাটা হচ্ছে এমন একটা তৈরি, সামাজিক মাধ্যম একটা, কিন্তু গ্রাউন্ড সাপোর্ট যেটা তৃণমূল ফেল করেছে টু আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অ্যান্ড দ্য এক্সিকিউশন অফ আরএসএস, where তৃণমূল miserably failed to perceive their strength। এই জায়গাটা কিন্তু বিরাট। আর স্বার্থপর হয়েছি বলেই তো আমাদের কাছে একটাই, যে মুসলমান বিরোধী, আমাদের মুসলমানরা বাদ গেছে। আপনাকে আমি বলছি কি উল্লাস সামাজিক মাধ্যমে হয়েছে মুর্শিদাবাদ থেকে। আরে মুর্শিদাবাদ থেকে এই মুসলমানরাই বলেছে ভারতে থাকবো, ইতিহাসটা ভুলে গেলে হবে না। হিন্দু মুসলমান মিলেই বলেছে আমরা ভারতে থাকবো, 5 দিন পরে আমরা ভারতে পেয়েছি ওই জায়গাটা। জিন্নার কিছু ভুল কিছু সিদ্ধান্তে মুর্শিদাবাদটা আমরা পেয়ে গেছিলাম। এটা ভারতবর্ষের পক্ষে কতটা লাভবান আমরা হয়েছি। সেইখানে আপনি উল্লাস যদি দেখেন না, আমি সত্যি নিজেকে খুব ছোট মনে হচ্ছে যে আমার মানসিকতাটা তাহলে আমি কোথায়। ওই জন্য মনে করেছি যা হবে হবে, সাহস করে বলবো। আর প্রয়োজন হলে 50 জন হলেও 14 তারিখ 3টের সময় আমরা মিছিল করব। যদি আমাদের অনুমতি না দেয় কিছু করার নেই, কিন্তু অনুমতি আমরা নিয়েই ছাড়বো, আমরা করবো।